আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 6 এর বেসিক কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের রোগ। এখন রক্ত সংবহন তন্ত্রের রোগ বোঝার আগে আমরা এটা বুঝবো যে রক্ত সংবহন তন্ত্র কোনটাকে বলা হচ্ছে। রক্ত সংবহন তন্ত্র মেইনলি সেটা যাদের মাধ্যমে আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ঘটে। কাদের মাধ্যমে ঘটছে? হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কোষিক জালিকার মাধ্যমে আমাদের দেহে রক্ত সংবহন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। এই রক্ত সংবহন প্রক্রিয়া সংঘটিত হওয়ার ফলে কি হয়? আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা স্বাভাবিক রয়েছে। এখন যদি কোনো কারণে হৃৎপিণ্ড বা ধমনী বা শিরা যদি কোনো কারণে আক্রান্ত হয় বা রক্ত যদি কোনো কারণে আক্রান্ত হয়, তখন যে রোগগুলো হয় তাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের রোগ। এবং রক্ত সংবহন তন্ত্রের রোগ তোমাদের বইতে ৩টা দেওয়া আছে: লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, আরেকটা হচ্ছে কি বাতজ্বর। আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো এবং এই ছকটাতে প্রত্যেকটা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ একসাথে রাখা আছে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন রোগ আরেকটা রোগ থেকে আলাদা, কিভাবে আলাদা। প্রথমত হচ্ছে কি লিউকেমিয়া। লিউকেমিয়া মূলত হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার বলা হয়, সাধারণত ব্লাড ক্যান্সার বলা হয়। এখন আমরা জানি যে আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা বা হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিয়া কোথা থেকে তৈরি হয়? আমাদের অস্থি মজ্জা কোষ থেকে তৈরি হয়, সেটা আমরা জানি। ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। এটা শিশু জন্মের পর থেকে তৈরি হবে। এখন শিশু জন্মের পর থেকে অস্থি মজ্জা থেকে আমাদের কি তৈরি হয়? লোহিত রক্তকণিকা তৈরি হয়। এখন যদি কোনো কারণে অস্থিমজ্জার কোনো একটা বিশেষ কারণে যদি দেখা যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ শ্বেত রক্তকণিকা অনেক বেশি তৈরি হতে থাকে, তখন দেখা যায় আলটিমেটলি অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার উৎপাদন হওয়ার ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বাড়ে অস্থিমজ্জা থেকে, তাহলে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার পরিমাণটাও কিন্তু কমে যেতে পারে। তখন যে রোগটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া। তার মানে লিউকেমিয়া মূলত হচ্ছে রক্ত উৎপাদন ব্যবস্থা অস্বাভাবিক একটা অবস্থা বলা হয়। যখন এই ধরনের লক্ষণ দেখা যাবে, শ্বেত রক্তকণিকা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেলেও আমরা জানি শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আমাদের দেহে জীবাণু প্রবেশ করে সেটাকে মেরে ফেলতে পারে। কিন্তু যে শ্বেত রক্তকণিকাগুলো তৈরি হচ্ছে, যতগুলো তৈরি হচ্ছে, তাদের মধ্যে এই ক্ষমতাটা খুব কম থাকে। মানে তারা অ্যাক্টিভ খুব কম হয়। তারা রোগ জীবাণু খুব কম ধ্বংস করতে পারে। যার ফলে কি হয় যে এই সকল ব্যক্তির ক্ষেত্রে, মানে যাদের লিউকেমিয়া থাকে, তাদের যেটা হয় যে তাদের মধ্যে ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, তারা হচ্ছে গিয়ে খুব সহজে রোগাক্রান্ত হয়ে যায়। এখন এদের লক্ষণটা কি? এদের লক্ষণ হচ্ছে তাদের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। কেন? কারণ তাদের মধ্যে লোহিত রক্তকণিকার বা আরবিসির পরিমাণটা কম থাকে। এই জন্য যখন তার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম বা লোহিত রক্তকণিকার পরিমাণ কম, ঠিক আছে, তখন কিন্তু অবশ্যই তার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। আর অক্সিজেনের ঘাটতি দেখা যাওয়া মানে অবশ্যই দুর্বল বোধ করা, তখন সে ফ্যাকাশে হয়ে যাবে, কারণ রক্তটা ভালো মতো সাপ্লাই হচ্ছে না, অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, হিমোগ্লোবিনের পরিমাণ কম, তার মানে সে একটু ফ্যাকাশে হয়ে যাবে। তোমরা যখন এই কারণগুলো পড়বা, একটার সাথে আরেকটা মিলাবা, কেন এটা হচ্ছে। লোহিত কণিকার পরিমাণ কম, কারণ শ্বেত কণিকার পরিমাণটা বেশি। কারণ শ্বেত রক্তকণিকার পরিমাণটা হচ্ছে বেশি, যখন বেশি থাকবে লোহিত কণিকার পরিমাণটা কম থাকবে, তখন অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। অক্সিজেনের ঘাটতি দেখা যাওয়া মানে বা হিমোগ্লোবিন কম থাকা মানে তোমার দুর্বল বোধ করা বা সে ফ্যাকাশে হয়ে যাবে, শ্বাসকষ্ট হতে পারে কারণ অক্সিজেনের অভাব হচ্ছে, দেহ ত্বকে ছোট ছোট লাল বর্ণের দাগ দেখা যাবে, পায়ের গিঁটে ব্যথা হয়ে ফুলে উঠবে এবং অনেক সময় দেখা যায় লসিকা গ্রন্থি ফুলে যায়। লসিকা গ্রন্থিতে কিন্তু শ্বেত কণিকা থাকে, তার মানে শ্বেত কণিকার সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, তার মানে তার মানে হচ্ছে লসিকা গ্রন্থিটাও ফুলে যাবে। তার মানে এই লক্ষণগুলো দেখা যাবে এবং লিউকেমিয়া আক্রান্ত ব্যক্তিদের কিন্তু দীর্ঘদিন যাবৎ জ্বরও থাকতে পারে। তা এই লক্ষণগুলো দেখে আমরা এটাকে আইডেন্টিফাই করব। তাহলে এর প্রতিকার কি? যেহেতু এখানে অস্থিমজ্জার আক্রান্ত হওয়ার জন্যই তোমার লিউকেমিয়া হচ্ছে, এই কারণে কেমোথেরাপি, ক্যান্সারের একটাই চিকিৎসা কেমোথেরাপি দিতে হবে এবং আরেকটা চিকিৎসা হচ্ছে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে রোগের চিকিৎসা করা যায়। তবে অস্থিমজ্জা প্রতিস্থাপন খুবই ব্যয়বহুল একটা প্রক্রিয়া এবং এই জন্য দেখা যায় অনেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করাটাকে পরে চিন্তা করে, আগে তাকে কেমোথেরাপি দিয়ে সাময়িকভাবে সুস্থ রাখার চেষ্টা করে। ঠিক আছে। আর প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে ধূমপান এবং তামাকজাত দ্রব্য পরিহার করা, পুষ্টিকর এবং সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং অবশ্যই কেমিক্যাল মুক্ত খাবার গ্রহণ করতে হবে, কারণ এই যে এত কেমিক্যাল যুক্ত খাবার গ্রহণ করার কারণে আমাদের দেশে কিন্তু ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কোনটা? যদি কোনো কারণে আমাদের দেহে যে রক্তনালীটা আছে, মনে করো ধমনী কি করে? রক্ত প্রবাহ
সম্পন্ন করে, মানে রক্ত প্রবাহিত হয় ধমনীর মাধ্যমে। যদি কোনো কারণে এই ধমনী পথে বা রক্তনালীর যদি কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, তখন কি হবে, তখন রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে সেই জায়গাটাতে কিন্তু রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে ওই যে অঙ্গে রক্তটা যাওয়ার কথা সেই অঙ্গে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারে না। রক্ত পৌঁছাতে না পারার কারণে অক্সিজেনও পৌঁছাতে পারে না। ফলে আলটিমেটলি কি হয়, যে সেই জায়গাটাতে হচ্ছে হৃৎপেশি বা হৃৎপেশি বলো বা হৃৎকোষ বলো, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যখন ক্ষতিগ্রস্ত হবে তখন বুকে ব্যথা হয়, এইটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এইখানে রক্ত জমাট বাঁধবে? এই যে বাইরের যত চর্বি জাতীয় খাবার, তারপর তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, ফাস্টফুড খাবার, এটা যখন কেউ কন্টিনিউয়াসলি খায়, তখন তার শরীরে কি হচ্ছে, আস্তে আস্তে প্লাক জমে, মানে চর্বির একটা স্তর জমে। তো এই যে চর্বির যে স্তরটা জমছে সেটাকে বলা হচ্ছে কি প্লাক। এই প্লাক যদি কোনো কারণে রক্তনালীতে যে আটকে যায়, মানে হৃদযন্ত্রের বা আমাদের হৃৎপিণ্ডের মধ্যেও কিন্তু রক্ত সরবরাহের প্রয়োজন আছে। তো হৃৎপিণ্ডের নিজের মধ্যে যখন রক্ত সরবরাহের প্রয়োজন আছে, তখন হৃৎপিণ্ডের কোনো নালীতে যদি প্লাকটা জমে যায়, তখন হৃৎপেশি বা হৃৎকোষে বা হৃৎপিণ্ডের যে কোষ, সেখানে কিন্তু প্রয়োজনীয় পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না, কারণ পারবে না তো, এখানে তো রাস্তা আটকানো। তার মানে এখানে আস্তে আস্তে রক্ত জমাট বেঁধে যাবে, রক্তটা পাস হতে পারবে না। পর্যাপ্ত পরিমাণে পাস না হতে পারার কারণে হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ হবে না, খাদ্য সরবরাহ হবে না, তখন সে আস্তে আস্তে সেই কোষটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে এবং তখন হচ্ছে হৃৎপিণ্ডে ব্যথা হয়। তো এই সকল কারণে যে রোগটা দেখা যাচ্ছে, যে অবস্থাটা দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে কারণ কি কি? কারণ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে, মানে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের যদি কোনো কারণে গ্লুকোজের মাত্রাটা অনিয়ন্ত্রিত থাকে, গ্লুকোজের মাত্রা যদি খুব বেশি থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু তার একটা সময় হার্ট অ্যাটাক হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন হচ্ছে কি অধিক তেলযুক্ত খাবার খাওয়ার জন্য হতে পারে, অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার জন্য হতে পারে। সবসময় যদি কেউ হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত এবং বিমর্ষ থাকে, মানে খুবই স্ট্রেসে থাকে, খুবই চিন্তায় থাকে, তখন কিন্তু তার হার্ট অ্যাটাক হতে পারে। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে কি বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়, এবং ব্যথা কি হয়, অনেক সময় মানে গলায় আসবে এবং বাম হাতে, যেহেতু বাম দিকে হৃৎপিণ্ডটা, তাহলে বাম হাতে ছড়িয়ে যায় এবং রোগী তখন অনেক প্রচন্ডভাবে ঘামতে থাকে। এই লক্ষণগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে তারা হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। তাকে দ্রুত সম্ভব ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এবং ইসিজি করিয়ে ডক্টরের পরামর্শ নিতে হবে। তাকে হয়তো ওষুধ দিতে পারে, বা তার যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে তাকে সার্জারি করে প্লাকটা রিমুভও করে ফেলতে হতে পারে। এখন এটার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে একটাই, যে তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাসে কাঁচা ফল, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। ধূমপান যারা করে তাদের ধূমপান করা যাবে না, চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না, অবশ্যই বাদ হবে। ভাজা খাবার, মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার হচ্ছে খাওয়া যাবে না। এগুলো হচ্ছে প্রতিকারের উপায়। তাহলে এগুলো যদি তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে তোমার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। এরপরেরটা হচ্ছে কি বাতজ্বর। বাতজ্বর বা হচ্ছে কি এটার আরেকটা নাম আছে রিউমেটিক ফিভার। রিউমেটিক বানানটা হচ্ছে RHEU মেটিক ফিভার। হ্যাঁ, রিউমেটিক ফিভার বা বাতজ্বর, এটা সাধারণত হচ্ছে বাচ্চাদের বেশি দেখা যায়। যদি স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে, এই যে স্ট্রেপ্টোকক্কাস এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, ভাইরাস না, ব্যাকটেরিয়ার নামের শেষে দেখবা কক্কাস থাকে, ব্যাসিলাস থাকে, ঠিক আছে? তো স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণ যদি হয়, তাহলে দেখা যায় অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ হতে পারে, শ্বাসনালীর যে প্রদাহ বা ব্যথা হতে পারে। তারপর হচ্ছে কি ফুসকুড়িযুক্ত জ্বর হতে পারে, মানে তোমার যে জ্বর হবে সেখানে ফুসকুড়ি থাকতে পারে। তারপর হচ্ছে টনসিলের প্রদাহ হতে পারে, টনসিলের প্রদাহ হতে পারে। অনেক সময় হচ্ছে কি মধ্যকর্ণের রোগ হতে পারে, মানে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। কি কি বললাম? শ্বাসনালীর প্রদাহ হতে পারে, ফুসকুড়িযুক্ত হচ্ছে গিয়ে তোমার সংক্রামক জ্বর হতে পারে, মানে যে জ্বর হচ্ছে তোমার ফুসকুড়ি উঠবে, মানে পক্সের মতো যে ফুসকুড়ি উঠবে, টনসিলের প্রদাহ হতে পারে, ব্যথা হতে পারে, আমাদের যে মধ্যকর্ণ আছে সেখানে সংক্রামক রোগ হতে পারে। এগুলো যদি লক্ষণগুলো দেখা যায়, তাহলে কিন্তু সেটা বাতজ্বরকে নির্দেশ করে। এবং বাতজ্বর, যেটা আমি তোমাদেরকে বললাম, বাতজ্বর হচ্ছে গিয়ে শিশুদের ক্ষেত্রে বেশি হয়। এবং বাতজ্বর হওয়ার কারণে কি হয়, বাতজ্বরটা হলে অনেক সময় হার্টে গিয়ে প্রভাব পড়ে। মানে তোমার তো হচ্ছে গিয়ে শ্বাসনালীতে প্রভাব পড়বে, তার সাথে হার্টে গিয়ে প্রভাব পড়বে। হার্টের যে কপাটিকাগুলো আছে সে কপাটিকার ক্ষেত্রেও দেখা যায় কি প্রভাব পড়ে যায়। এবং হৃৎপিণ্ড, হৃৎপেশির গঠন ঠিক মতো নাও হতে পারে, বা হৃৎপিণ্ডের কপাটিকাও
ঠিকমতো কাজ না করতে পারে। এটার লক্ষণ কি? লক্ষণ হচ্ছে শ্বাসনালীর প্রদাহ, যেটা বললাম, ফুসফুসযুক্ত সংক্রামক জ্বর, টনসিলের প্রদাহ হওয়া, মধ্যকর্ণের সংক্রামক রোগ, তাছাড়া ওজন হ্রাস পাবে কারণ সে ঠিকমতো খেতে পারবে না, রক্ত স্বল্পতা দেখা যাবে, ক্লান্তি থাকবে, ক্ষুধামন্দ দেখা যাবে কারণ সে ঠিকমতো খেতে পারছে না এটার জন্য, চেহারায় ফ্যাকাশে ভাব দেখা যাবে ইত্যাদি দেখা যায়। এছাড়াও অস্থিসন্ধিতে ব্যথা, অস্থিসন্ধি মানে গিটে গিটে ব্যথা, যেমন এটা এখানে একটা অস্থিসন্ধি আছে, এখানে একটা অস্থিসন্ধি আছে, এই গিটে গিটে ব্যথা হয়, ফুলে যায় এবং অনেক সময় ত্বকে লালচে রং দেখা যায়। তাহলে এটার প্রতিকার কি? পেনিসিলিন জাতীয় ঔষধ যথাযথভাবে প্রয়োগ, অবশ্যই ডক্টরের পরামর্শ মতো। পেনিসিলিন নামের যে অ্যান্টিবায়োটিকটা আছে, এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা ডক্টরের পরামর্শ মতো গ্রহণ করতে হবে। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য দেখা যায় অনেক সময় রোগ নিয়ে প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র যে হৃৎপিণ্ডের রোগ আসবে তা কিন্তু না, দেখা যায় রক্ত সংকটতন্ত্রের রোগ, তারপরে হচ্ছে কি ফুসফুসের রোগ, তো বিভিন্ন সবগুলো রোগ মিলায়ও কিন্তু একটা সৃজনশীল আসতে পারে। তো আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের যাদের এই রক্ত সংকটতন্ত্রের রোগ রয়েছে সেখানে আর কারো কনফিউশন থাকবে না। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।